ছেলেমেয়েরা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে আমরা আগের দিনে দুটো ক্লাস যে করেছিলাম সেখানে তোমাদেরকে অ্যামোনিয়া পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের নেক্সট গ্যাস প্রিপারেশন আর একটা পড়াবো, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S, একে সালফিউরেটেড হাইড্রোজেনও বলা হয়, হাইড্রোজেন সালফাইড বা H2S। তো বলেছিলাম যে কোনো গ্যাস প্রিপারেশনের ক্ষেত্রে কতগুলো স্টেপ মেনটেন করতে হবে। তো আমরা সেখানে চলে যাচ্ছি। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। সেই রাসায়নিক দ্রব্যগুলো হচ্ছে দুটি, এটা হচ্ছে ফেরাস সালফাইড FeS, আর দু নম্বর হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4। তো প্রথমে তাহলে আমরা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য গেলাম। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যতে আমরা পেলাম ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড। এরপরে যেটা আসবে আমাদের নীতি ও সমীকরণ। নীতি ও সমীকরণের ক্ষেত্রে আমরা কি বলবো না, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া ঘটিয়ে পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা হয়। ঠিক আছে, তাহলে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড সাধারণ তাপমাত্রাতে বিক্রিয়া ঘটাচ্ছে। সমীকরণ লিখছি আমরা FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S। ফেরাস সালফাইড H2SO4 প্রোডাক্ট হচ্ছে FeSO4 প্লাস H2S। আমরা আরো দিয়ে দেবো। এইখানে বলে রাখা ভালো যে এই যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি সেটা কখনোই আমরা ঘন সালফিউরিক অ্যাসিড বা ঘন নাইট্রিক অ্যাসিড বা ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো ব্যবহার করব না। ঠিক আছে, লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে কিন্তু পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করব। তো এখানে আবার এরপরেই তোমাদের পাবে দেখবে পদ্ধতি। তো সেই পদ্ধতিটা এমনিতে আবার ভালো করে পড়ে নেবে, তবু আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি ছবি এঁকে। যেটা হচ্ছে যে এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা অন্যরকম। ঠিক আছে, এটা হচ্ছে খুব সিম্পল একটা অ্যারেঞ্জমেন্ট। দুই মুখ বিশিষ্ট একটা উল বোতল নেবে। এই উল বোতলের মধ্যে এখানে ফেরাস সালফাইডগুলোকে টুকরোগুলোকে প্রথমে ধরে নেবে। এখানে এক মুখে একটা দীর্ঘ নলযুক্ত ফানেল আর অন্য মুখে একটা পাকানো নির্গম নল লাগানো থাকে। এইবার কিছুটা জল দিয়ে এটাকে প্রথমে ভর্তি করে দেবে। এখানে খেয়াল রাখতে হবে যে এই যে এই দীর্ঘ নলযুক্ত ফানেলটা এইটা যেন এই দ্রবণের মধ্যে ডুবে থাকে। এইবার এখানে এইদিকে যখন পাকানো নির্গম নলের উল্টো দিকে একটা গ্যাস জারকে আমি সোজা অবস্থায় রেখে দিয়েছি। এইবার এর মধ্য দিয়ে এর ভিতরে যদি আমরা লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে দিই তার সঙ্গে সঙ্গে বিক্রিয়া করতে থাকবে। বিক্রিয়া করলে পরে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাস, এই যে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা এই দিক দিয়ে বেরিয়ে এসে এখানে জমা হবে এবং এটা গ্যাস জারের মধ্যে, যেহেতু হাইড্রোজেন সালফাইড বাতাসের চেয়ে একটু ভারী, তাই একে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। এখানে কিন্তু H2S জমা হতে থাকে। তাহলে এইভাবে পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয়। তো আমরা এখানে এই যে পদ্ধতিটা দেখলাম, এই পদ্ধতিটা একটুখানি আমাদেরকে দেখে নিলেই হবে। নেক্সট আমরা যেটা আসবো 4 নাম্বার, সেটা হচ্ছে শুষ্ককরণ। এমনিতে আমরা এই বিক্রিয়াতে কোনো জলীয় বাষ্প কিছু দেখতে পাচ্ছি না। অনেক সময় এই ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় জলীয় বাষ্প উৎপন্ন হতে পারে,
তাহলে তখন সেই হাইড্রোজেন সালফাইডকে শুষ্ককরণ করার জন্য আমরা ফসফরাস পেন্টক্সাইড P2O5 ব্যবহার করি। কেন? হাইড্রোজেন সালফাইড হচ্ছে মৃদু আম্লিক, আর আগের দিন আমরা বলেছিলাম ফসফরাস পেন্টক্সাইড এটা মৃদু আম্লিক। তাহলে এদের মধ্যে নিজেদের মধ্যে কোনো বিক্রিয়া ঘটবে না, তাহলে তখন আমরা এই ফসফরাস পেন্টক্সাইড দিয়ে হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করে নিতে পারব। এরপরে কি জেনেছিলাম শুষ্ককরণের পর? সংগ্রহ। সংগ্রহ কি না, দেখছি আমরা এখানে হাইড্রোজেন সালফাইড যেটা বেরিয়ে আসছে সেই হাইড্রোজেন সালফাইডটাকে বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হচ্ছে। এটা ঠান্ডা জলে একটু দ্রবীভূত হয়, ঠিক আছে? হাইড্রোজেন সালফাইড ঠান্ডা জলে একটু দ্রবীভূত হয়, গরম জলে দ্রবণীয়তাটা একটু কমে যায়। তাই জলের নিম্ন অপসারণ দ্বারা বা জলের অপসারণ দ্বারা একে আমরা গ্যাস জ্বালা সংগ্রহ করব না, আমরা বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারা যে বাতাসে ভারী বলে সংগ্রহ করব। এইবার এই গ্যাস জারটা হাইড্রোজেন সালফাইড দিয়ে ভর্তি হয়েছে কিনা দেখার জন্য কি করব না, আমরা একটা ফিল্টার কাগজে লেড অ্যাসিটেটে চুপিয়ে নিয়ে যদি মুখে ধরি, এই মুখটাতে একটা কাগজকে ধরেছি, কাগজকে ধরলে পরে এই কাগজটা স্বাভাবিকভাবে, এটা আমি কালো দেখাচ্ছি কিন্তু ফিল্টার কাগজটা যখন সাদা দেখায় ধরবো সে কাগজটা কালো হয়ে যাবে, তখনই বুঝবো যে আমার হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত হয়ে গেছে। এইটাকে তখন আমরা ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেব। এইভাবে তাহলে তোমাদের পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হবে। তাহলে কি হলো স্টেপগুলো? প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হলো, নীতি ও সংযুক্ত সমীকরণ হলো। এটা সংযুক্ত সমীকরণ দেখো কোথাও কিছু করার দরকার নেই, অ্যাজ ইট ইজ লিখে দিলে হবে, ব্যালেন্স করার দরকার নেই। পদ্ধতিটা আমি বলে দিলাম, শুষ্ককরণ বললাম, সংগ্রহ। এর একটা সতর্কতা দেখবে আছে, একটু পড়ে নেবে সতর্কতা। কেন কি? যে হাইড্রোজেন সালফাইড বিষাক্ত, ঠিক আছে? বাতাসের সঙ্গে শরীরের মধ্যে যদি যায় তাহলে পরে বিভিন্ন রোগ জ্বালা হয়, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই জন্য এই হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। তীব্র উৎকট একটা গন্ধযুক্ত গ্যাস। আমরা পরীক্ষাগারে যখন তোমরা দেখবে, ল্যাবরেটরিতে কাজ করবে, তখন এই হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কিন্তু দরকার হয়, কারণ ধাতবমূলক শনাক্তকরণে হাইড্রোজেন সালফাইডকে ইউজ করে। এই হাইড্রোজেন সালফাইডকে পরিমিত এবং যখন দরকার প্রয়োজন মতো অল্প পরিমাণ হাইড্রোজেন সালফাইড পেতে গেলে পরে আমাদেরকে অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা ল্যাবরেটরিতে গেলে তোমরা দেখতে পাবে। সেই পদ্ধতিটা আমরা যেখানে করব সেই যন্ত্রটার নাম হচ্ছে কিপ যন্ত্র। কিপ যন্ত্রটা হচ্ছে ঠিক এরকম, দেখো একটা, ঠিক আছে, একটা পূর্ণ গোলক, নিচে একটা দীর্ঘ নল ফানেলের মতো দীর্ঘ নল লাগানো আছে, আর নিচে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পূর্ণ গোলক আর একটা অর্ধ গোলকের মতো। এইবার এখানে মুখে করা হয় কি, এখানে একটা থাকে নির্গমন থেকে, এখানে একটা নির্গমন থেকে, এইটা এই মুখে ঢুকিয়ে দেওয়া। তাহলে পরে কি হবে? এটা মুখে যদি ঢুকিয়ে দিই তাহলে পরে আমরা এরকম পাবো, মানে এটার মধ্যেও আমরা করতে পারি। তখন হবে কি, এরকম ভাবে ঢুকে গেল, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা স্টপকক, এখানে একটা কিন্তু স্টপকক বা ঢাকনা। এটা স্টপকক ঠিক নয়, এটা ঢাকনার মতো একটা লাগানো থাকে। এবার এখানে একটা ফানেল দেওয়া আছে। এই ফানেলটা তাহলে কি হবে না, প্রয়োজন মতো যদি পেতে চাই তাহলে পরে এখন এইখানে এটা লাগানোর আগে এখানে ফেরাস সালফাইডের টুকরোগুলোকে ভরে নেবে, ঠিক আছে? ফেরাস সালফাইডের টুকরোগুলো ভরে নেবে। এবার
এখানে কিন্তু একটু সামান্য ফাঁক থাকবে, ফেরাস সালফাইড টুকরো ভরে নিলে ডিগোনাল ফানেল থেকে যখন আমরা H2SO4টা ভরবো তখন কি হবে, ভরলে পরে এই দিক দিয়ে প্রথমে এইটা ফিল আপ হবে, এগুলো সব বন্ধ আছে। এখন ফিল আপ হলে পরে আস্তে আস্তে এইটার থেকে উপর দিকে ফাঁক দিয়ে উঠে ফেরাস সালফাইডের সংস্পর্শে চলে আসবে, চলে এলে পরে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত হতে থাকবে। আমরা যদি এই যে স্টপ পাম্প যেটা লাগানো আছে সেই স্টপ পাম্পটা যদি খুলে দিই তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা বেরিয়ে যাবে। আবার বন্ধ করে দিলে পরে তৈরি হওয়া গ্যাসটা এই জায়গাতে জমা হবে, বেশি তৈরি হলে পরে তখন চাপ দেবে অ্যাসিডটা, এই অ্যাসিডটা তখন এই দিকে উঠবে, এই তলটা একটুখানি বাড়িয়ে দেবে। এইভাবে কিপ যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে খুব অল্প পরিমাণ এবং প্রয়োজন মতো হাইড্রোজেন সালফাইড যদি দরকার হয় তাহলে তখন আমরা এইভাবে প্রস্তুত করতে পারি। এরপরে আমরা তাহলে চলে আসবো কোথায় না হাইড্রোজেন সালফাইডের ধর্মতে। হাইড্রোজেন সালফাইডের ধর্ম, আচ্ছা এই ধর্মতে যাওয়ার আগে তোমাদের দেখো আমি ওখানে বললাম যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা হয়। এখানে যদি অ্যাসিডটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিই তাহলে পরে কি হবে না এই ফেরাস সালফাইড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। কিরকম না হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডটা ভেঙে যায়, দিয়ে হয় H2O প্লাস SO2 প্লাস জার্মান অক্সাইড। এই যে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে এই যে ফেরাস সালফেট, এই যে জার্মান অক্সাইডটা, তখন এইখানটাকে এই যে হাইড্রোজেন সালফাইড আছে এই হাইড্রোজেন সালফাইডের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে H2O প্লাস সালফার উৎপন্ন করে ফেলে। ফাইনালি তাহলে পরে আমরা যদি এরকম হয় H2SO4 তাহলে পরে কি হবে না S প্লাস SO2 প্লাস H2S সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে S প্লাস SO2 প্লাস 2 ওয়াটার। অর্থাৎ এই যে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হলো এই হাইড্রোজেন সালফাইডকে এই সালফিউরিক অ্যাসিড মানে এই যে সালফিউরিক অ্যাসিডের এই যে জার্মান অক্সিজেন উৎপন্ন হয়েছে সেই জার্মান অক্সিজেনটাকে এর সঙ্গে বিক্রিয়া করে আমাদের এই প্রোডাক্টটা দেবে। তাহলে পরে তখন হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করার কথা, সেখানে সালফার ডাইঅক্সাইড জল উৎপন্ন হবে। তাহলে কি বললাম সালফিউরিক অ্যাসিড, ঘন সালফিউরিক অ্যাসিড, তীব্র জারক অ্যাসিড, এই যে জার্মান অক্সিজেন আছে এই জার্মান অক্সিজেনটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জল এবং সালফার উৎপন্ন করবে। তাহলে পরে আমরা কি পাওয়ার কথা ছিল, ফাইনালি H2S পাওয়ার কথা ছিল, কিন্তু রেজাল্ট হয়ে গেল সালফার এবং সালফার ডাইঅক্সাইড। এইখানে দেখো এই যে জল উৎপন্ন হয়ে গেছে, এই জলটা শুষ্ক করার সময় আমরা কি করবো তাহলে তখন ওই ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করা হয়, তবে এটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলেই জলটা উৎপন্ন হবে। সেই জন্য ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে কিন্তু পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা হয়। নেক্সট আমরা ধর্মতে যাই। ধর্ম বলতে প্রথমেই যেটা আসবো ভৌত ধর্ম। ভৌত ধর্ম কি, এক নাম্বার এটা তীব্র গন্ধযুক্ত, বর্ণহীন এবং বিষাক্ত গ্যাস। তীব্র গন্ধযুক্ত পচা ডিমের দুর্গন্ধযুক্ত গ্যাস, ঠিক আছে। সেকেন্ড আমরা বলতে পারি যে এটা বাতাসের চেয়ে প্রায় 1.2 গুণ ভারী, যার ফলে বাতাসের ঊর্ধ্ব প্রসারণ দ্বারা গ্যাস দ্বারা আমরা এটা সংগ্রহ করেছি। তৃতীয়ত বলতে পারি এটা ঠান্ডা জলে দ্রবণীয়, নর্মালি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ভাগ জলে 1 ভাগে ওই তোমার 4.5 ভাগ বা 4.4 ভাগ হাইড্রোজেন সালফাইড দ্রবীভূত হয়, ঠিক আছে। টেম্পারেচার বাড়লে পরে দ্রবণীয়টা আস্তে আস্তে কমতে থাকে। তো এই হচ্ছে আমাদের ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম বলতে গেলে পরে আমাদের যেগুলো আসবে, রাসায়নিক ধর্ম 1 নম্বরে আসবে
অ্যাসিড ধর্ম। হাইড্রোজেন সালফাইড একটা দ্বিক্ষারীয় অ্যাসিডের ন্যায় আচরণ করে। দ্বিক্ষারীয় অ্যাসিড কাকে বলবো না, যদি কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুটি হয়, যেমন সালফিউরিক অ্যাসিডে, ঠিক আছে, যেমন সালফিউরিক অ্যাসিডে দুটো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন পরমাণু, এটা দ্বিক্ষারীয় অ্যাসিড, মানে দুটো ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। তো হাইড্রোজেন সালফাইড যদিও তখন আয়নিত হয়ে প্রথমে H প্লাস প্লাস SH মাইনাস হাইড্রোজেন এবং বাইসালফাইড আয়ন উৎপন্ন করে। এই বাইসালফাইড আয়নটা আবার ভেঙে গিয়ে H প্লাস প্লাস S মাইনাস মাইনাস, অর্থাৎ দুটো স্টেপে দুটো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। ফলত কি হচ্ছে না, এই বিক্রিয়া যদি হয়, এই জাতীয় বিক্রিয়া, তাহলে একটা হবে বাই লবণ আর একটা হবে সমিত লবণ বা নরমাল লবণ। আসি আমরা দেখি H2S প্লাস NaOH, তাহলে কি হবে Na, তোমরা NaHটা আগে লিখতে পারো, NaOH প্লাস H2S, NaHS প্লাস H2O, এটাকে বলছে সোডিয়াম বাই সালফাইড, সোডিয়াম বাই সালফাইড, আর NaOH প্লাস H2S, এখানে 2 করে দিলাম, তাহলে হবে Na2S প্লাস ওয়াটার। এটা হচ্ছে এটা হচ্ছে সোডিয়াম সালফাইড, Na2S প্লাস দুটো যোগ। তাহলে এখানে এই হাইড্রোজেন আয়ন থাকার ফলে এটাকে বাই লবণ বা অ্যাসিড লবণ বলে, আর এটাকে আমরা বলবো নরমাল লবণ বা সমিত লবণ। মানে যে লবণে, মানে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু যদি ক্ষার জাতীয় ক্ষারের ধাতব পট অর্থাৎ ক্ষার জাতীয় মূলক দ্বারা প্রতিস্থাপিত, সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়, তাকে বলবো নরমাল লবণ বা সমিত লবণ, আর যদি আংশিক হয় তাকে বলবো অ্যাসিড লবণ। তাহলে আমরা পেলাম যে অ্যাসিড ধর্মতে এটা কি হলো না, দ্বিক্ষারীয় অ্যাসিডের ন্যায় আচরণ করে। 2 নম্বর আমরা যাব, হাইড্রোজেন সালফাইড নিচে দাহ্য কিন্তু অন্যের দহনে সহায়তা করে না। অক্সিজেন গ্যাসের মধ্যে এটা নীল শিখায় জ্বলে এবং অক্সিজেনের পরিমাণের উপর ভিত্তি করে যে প্রোডাক্টগুলো হবে, যে পদার্থগুলো উৎপন্ন হবে, তার সেই পদার্থটা এক এক সময় এক এক রকম হতে পারে। তোমরা দেখো, যদি এই 3টে বিক্রিয়া আমি তোমাদেরকে দেখাবো, দেখো H2S 2H2S প্লাস O2, তাহলে হবে 2H2O প্লাস S ইয়েলো। যদি হাইড্রোজেন সালফাইড খুব অল্প পরিমাণে আসে, অর্থাৎ এটা সিলিন্ডারের মধ্যে নিয়ে সেখান থেকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করানো যায়, তাহলে পরে 2:1 বলছে এটা অনুপাত 2:1, তাহলে পরে হলুদ বর্ণের সালফার উৎপন্ন হবে। যদি অক্সিজেনটা একটু বাড়িয়ে দিই 2H2S প্লাস 2O2, তাহলে তখন কি হবে, তখন হবে 2H2O প্লাস S প্লাস SO। দেখো, দুটো হাইড্রোজেন সালফাইড ছিল, সেটা আছে 4টে অক্সিজেন করে নিয়েছি। কি হলো না, 4টে হাইড্রোজেন হয়েছে, সালফার দুটো, একটা সালফার একটা সালফার, 4টে অক্সিজেন, দুটো 4টে। তাহলে এক্ষেত্রে হলুদ বর্ণের সালফার আবার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। অর্থাৎ সাধারণ বায়ুতে যদি আমরা হাইড্রোজেন সালফাইডকে পোড়াই, তাহলে পরে সালফার ডাইঅক্সাইড দুটোই পাবো। একটু বাড়িয়ে দিলাম, হাইড্রোজেন সালফাইডের সঙ্গে 2:3 অনুপাতে নিলাম, দেখ, তাহলে পরে তখন কি হবে
2H2O প্লাস 2SO2। 3 2 6টা অক্সিজেন, 2 2 4 6টা। তাহলে এখানে এক্ষেত্রে দেখো, যদি আমি অক্সিজেনের পরিমাণটা আরেক ভাগ বাড়িয়ে দিলাম, তাহলে তখন প্রোডাক্ট হয়ে গেল শুধু জল এবং সালফার ডাইঅক্সাইড। অর্থাৎ একদম পরিমিত খুব অল্প পরিমাণ অক্সিজেনের মধ্যে বিক্রিয়া করলে সালফার হবে, অক্সিজেন পরিমাণ বাড়িয়ে দিলে পরে অর্থাৎ সাধারণ অবস্থায় করালে পরে সালফার ডাইঅক্সাইড সালফার দুটো পাবো, আর যদি পর্যাপ্ত অক্সিজেন দিয়ে দিই তাহলে তখন সালফার ডাইঅক্সাইড হবে শুধুমাত্র। তাহলে এইভাবে 3টে স্টেপে এই বিক্রিয়াটা, অর্থাৎ 3 রকম ভাবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াটা হয়। রাসায়নিক ধর্মতে আমরা এরপরে যেখানে যাব 3 নাম্বার, এটা হচ্ছে বিজারণ ধর্ম। হাইড্রোজেন সালফাইড প্রথমে দেখিয়েছি আমি কিভাবে জলীয় দ্রবণ আয়ন নিতে হয়। না, এটা ডাইরেক্ট করবো 2H প্লাস S ডবল মাইনাস। জলীয় দ্রবণে সালফার S2 নেগেটিভ, অর্থাৎ সালফারের দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনকে দান করে এটা সালফার পরিণত হতে পারে। তার মানে কি, সালফার দুটো ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হয়, সালফারে নিজে জারিত হয়, আর অন্যকে তাহলে কি করবে, অন্যকে বিজারিত করে দেবে। সেই জন্য সালফার, হাইড্রোজেন সালফাইড তীব্র বিজারক পদার্থ হিসেবে কাজ করে। কতগুলো বিক্রিয়া তোমাদের আছে দেখবে, ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে বিক্রিয়া, পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে বিক্রিয়া, এই সমস্ত বিক্রিয়াগুলো আছে। একটা বিক্রিয়া তোমাদেরকে আমি দেখিয়ে দিই। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস অ্যাসিডিক 4H2SO4 প্লাস H2S, ঠিক আছে, 3H2S। তাহলে পরে প্রোডাক্ট কি হবে, K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস 7টা জল প্লাস হচ্ছে 3টে সালফার। এখানে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 কমলা বর্ণের যে পটাশিয়াম ডাইক্রোমেট আমরা নিয়েছি, আর এটা ডাইলুট হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিড এটা নিয়েছি, অর্থাৎ অ্যাসিড মিডিয়ামে বিক্রিয়াটা খুব ভালো হয়। হাইড্রোজেন সালফাইড পটাশিয়াম ডাইক্রোমেটকে ক্রোমিক সালফেটে বিজারিত করে, আর নিজে সালফারে এটাকে বিজারণ, আর এটা হচ্ছে জারণ। ক্রোমিক সালফেট এটা হচ্ছে সবুজ বর্ণের, আর এইটা কি হয়, এটা হলুদ হয়। তা স্বাভাবিকভাবে যে জলীয় দ্রবণটা উৎপন্ন হয় সেই জলীয় দ্রবণটা সবুজ হওয়ার কথা, কিন্তু হলুদ বর্ণের সালফার ওর মধ্যে আবার ভুলে যায়, ফলে একটু হলদে বা ঘোলাটে সবুজ বর্ণের একটা অবশেষ পাওয়া যায়, মানে দ্রবণ উৎপন্ন করে। তাহলে মোটামুটি এই ধর্মগুলো বলতে এখানে আমরা বলতে পারি এই কতগুলোই আছে। এছাড়া একটা অধঃক্ষেপণ ধর্ম, সেটা খুব ইম্পর্টেন্ট। অধঃক্ষেপণ ধর্ম, কতগুলো লবণে জলীয় দ্রবণে যদি হাইড্রোজেন সালফেটকে চালনা করা যায়, তাহলে সেই সমস্ত কপার সালফেট, যদি হাইড্রোজেন সালফেট চালনা করা হয়, কপার সালফাইডের কালো অধঃক্ষেপ পড়বে, সঙ্গে সালফিউরিক অ্যাসিড। লেড নাইট্রেট দিতে পারি, PbNO3 হাইড্রোজেন সালফাইড দিলাম, তাহলে PbS লেড সালফাইডে কালো অধঃক্ষেপ পড়বে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এই যে দেখো অধঃক্ষেপগুলো উৎপন্ন হচ্ছে, এই অধঃক্ষেপের কালার দেখে আমরা ধাতব মূলক শনাক্তকরণ এই বিক্রিয়াটা করি, বা ধাতব মূলকগুলোকে শনাক্ত করি। তাহলে এইভাবে পরীক্ষাগারে মানে ল্যাবরেটরিতে হাতে নাতে তোমাদেরকে এটা করতে হবে। 11-12 সায়েন্সে নিলে পরে
তখন এই বিক্রিয়াগুলোকে একদম মুখস্থ রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে বিক্রিয়াগুলো করতে হবে। কপারমূলক শনাক্তকরণ, লেডমূলক শনাক্তকরণ, এই অদক্ষেপণ বিক্রিয়ার সাহায্যে এগুলোকে তোমাদেরকে করতে হবে। এই মোটামুটি ধর্মতে গেল। এখানে আমরা বলবো যে এখানে সতর্কতা, যেটাকে আমরা বলছিলাম, সবসময় সতর্কতা অবলম্বন করতে হয়। হাইড্রোজেন সালফাইড তীব্র বিষাক্ত, তীব্র দুর্গন্ধযুক্ত এবং বিষাক্ত গ্যাস, যার ফলে এটা ব্যবহার করাটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিয়ে তোমাদের শেষ করবো, সেটা হচ্ছে শনাক্তকরণ। দেখো, প্রথমেই আমি বলেছিলাম যে হাইড্রোজেন সালফাইড গ্যাস, এই যে গ্যাস জারের মুখে যখন আমি একটা ফিল্টার পেপার ধরেছিলাম, এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস ছিল। কি ধরেছিলাম? লেড অ্যাসিটেট, PbCH3CO, লেড অ্যাসিটেট। লেড অ্যাসিটেট সিক্ত একটি কাগজকে যদি হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে আনা যায়, তারপরে লেড সালফাইডে কালো অধক্ষেপ পড়বে, অ্যাসিটিক অ্যাসিড CH3COH, অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, লেড অ্যাসিটেট এটা কালারলেস, হাইড্রোজেন সালফাইড লেড সালফাইডে কালো অধক্ষেপ উৎপন্ন করলে জানতে হবে এটা হাইড্রোজেন সালফাইড গ্যাস। অর্থাৎ লেড অ্যাসিডটা আমার জানা, হাইড্রোজেন সালফাইড আননোন। তাহলে লেড অ্যাসিডে সিক্ত কাগজ হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এসে লেড সালফাইডে কালো অধক্ষেপ উৎপন্ন করবে। আরেকটা বিক্রিয়া আছে, সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, ঠিক আছে, Na2Fe CN 5 times NO, সদ্য প্রস্তুত নাইট্রোপ্রোসাইড, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, Na2Fe CN 5 times NO, এর সঙ্গে হাইড্রোজেন সালফাইড যুক্ত করলে পরে এটা একটু ক্ষারীয় রাখতে হবে, তাহলে একটা জটিল লবণ উৎপন্ন। এবং সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এটা হচ্ছে বর্ণহীন। যে প্রোডাক্টটা হবে দেখো, Na4Fe CN 5 times NOS, Na4Fe CN 5 times NOS, এটা হচ্ছে বেগুনি বর্ণ, খুব সুন্দর একটা কালার। ঠিক আছে, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড সদ্য প্রস্তুত ক্ষারীয় করে তাতে যদি আমরা হাইড্রোজেন সালফাইড চালনা করি, তাহলে সোডিয়াম নাইট্রোপ্রোসাইডে বর্ণহীন কালারটা তখন সুন্দরভাবে একটা জটিল লবণ, জটিল যৌগ উৎপন্ন করবে, যার কালার হবে বেগুনি বর্ণের, দিয়ে তোমরা হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করতে পারো। তাহলে আজকে আমরা হাইড্রোজেন সালফাইড সম্পর্কে ডিটেলস পড়ে নিলাম। নেক্সট ক্লাসে আমাদের অন্য আরো গ্যাস প্রিপারেশন শুরু করো। আজকে এখানেই থাক, বাড়িতে থাকো, সাবধানে থাকো, পড়াশোনা করো।